নমস্কার, আমরা চলে এসেছি আজকে এই মুহূর্তে এজাজুলের বাড়িতে এবং আমরা শুনতে চাইছি যে তার পরিবারের মুখ থেকেই আজকের একসাথে দুটো চাকরি পেয়ে তার পরিবার কতটা খুশি। তো আমার সাথে রয়েছে এজাজুলের বাবা, তাই তো? তো আপনার নামটা কি এবং আপনার এই গ্রামটা কোথায় একটু যদি সংক্ষেপে একটু বলেন আমাদের। আমার নামটা হচ্ছে রেজাউল হক বড়া, আর এই গ্রামটা হচ্ছে বর্ধমান দামদিঘি থানা, বন্ডুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কুড়িগ্রাম অধিবাসী। আচ্ছা, তো আপনার এই যে ছেলে এতদিন ধরে যে প্রিপারেশন নিচ্ছে, শেষ পর্যন্ত আজকে সাকসেস পেয়েছে, তো কেমন অনুভূতি, কেমন আপনার? খুব ভালো লাগছে, আমাকে ভালো লাগছে, আনন্দ পাচ্ছি। বাড়ির থেকে আপনারও আনন্দ পেয়েছে নিশ্চয়ই। একদম একদম। আচ্ছা, আর এই তার ছেলে কতক্ষণ পড়াশোনা করতো? মানে তারপরেও আমি শুনেছি যে ও কিছুটা কাজও করতো লাস্টের দিকে, তো তার মধ্যেও পড়াশোনা করার সময় কিরকম পেতো আর কি? সময়টা পেতো মানে মোটামুটি দিনের দিকে একটা অন্য লাইনে কাজ করতো, বা রাতের দিকে রাত 10টা থেকে ভোর 3টে 3:30 পর্যন্ত আমি যখন ডাকতাম তখন দেখছি ছেলে পড়াশোনা করছি, ঘর ভেতরে রয়েছে। আপনি কি করেন এখন? এখন আমি চাষি মানুষ, চাষবাস করি। চাষ করেন, আচ্ছা। তাহলে এই গ্রামের লোকজনও কি খুশি তা আপনার ছেলে সাফল্যে? হ্যাঁ, আমার গ্রামের লোকজন খুশি, এবং পার্শ্ববর্তী যে গ্রামের মানে আমাদের বাঙালি আছে তারা খুব আমার গ্রাম থেকে আরও অনেক খুশি। আচ্ছা আচ্ছা, অনেক খুশি, তারা অনেক খুশি হয়েছে, তাই তো? গ্রামেও খুশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এরপরে মানে কি কোথায় দেখতে চাইছেন ছেলেকে এর পরবর্তী ক্ষেত্রে? এখন তো চলে যাবে রাজস্থান, চলে যাচ্ছে ট্রেনিংয়ে, তারপর তো দেখা হবে না খুব একটা, তারপর মাঝে মাঝে আসবে। তো আপনি কি আরো বড় পোস্টে দেখতে চাইছেন ওকে? সেটা তো স্বপ্ন সকলেই দেখে যে আরও একটু বড় পোস্টে যাক, এবং মানে সনিকটের মধ্যে আমাদের মানে বেঙ্গলের ভিতরে যেন থাকে, সেরকম কিছু পেলে আমি খুশি হই। আচ্ছা 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 আচ্ছা, বেশ। তো একটু ওকে একটু ডেকে নেবো, একটুখানি এজাজুলকে একটু ডেকে নেবো। যে একটা ফাইল এখানে আমরা দেখতে পাচ্ছি, সেখানে বসো বসো, সেখানে একাধিক ব্যর্থতার ছবি এইটা, তাই তো? এইখানে হলো একাধিক ব্যর্থতা, মানে যেগুলো কোনো অ্যাডমিট কার্ডে এখানে ব্যর্থতা, ওখানে ব্যর্থতা, সেখানে ব্যর্থতা, এইগুলো একটা দিকে গল্পের। এবং গল্পের অন্য দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে দুটো সরকারি চাকরির খাম, এবং একটা এখানে এবং একটা এইখানে। এবং ওর মার সাথে আমরা আগামী সময় কথা বলছি। সেখানে হচ্ছে যে তোমার কি প্রতিক্রিয়া দুটো সরকারি চাকরির খাম নিয়ে? কি মানে বাবাকে পাশে বসিয়ে আজকে কি মনে হচ্ছে? স্যার খুশি তো অনেক স্যার, কি বলবো। আচ্ছা আচ্ছা, তো ঠিকই আছে। তো দুটো সরকারি, এটা কিসের? এটা হলো সিআরপিএফ না? এটা সিআরপিএফ ট্রেডসম্যান, আর এটা হচ্ছে এটা সিআইএসএফ এসএসসি জিডি। তো আচ্ছা, আপনি কি চান ছেলে কোথায় জয়েন করুক? ওই সাইসেটটাই ভালো আমি যেটা বুঝি, আমরা বাঙালি মানে এমনি চাষিবাসী মানুষ, বা আমি 5 জন আমার যেটা বলতে আমার ছেলে বলছে যে সাইসেটটাই ভালো, সিআইএসএফটাই ভালো, তাই তো? আর তোমার কি ইচ্ছা? সিআইএসএফটাই জয়েন করবে, তাই তো? সিআইএসএফটাই তো বহু লোকের স্বপ্নের চাকরি, এসএসসি জিডির, এবং সেখানেই সিআইএসএফ জয়েন করবে এজাজুল হক বোরা। আগেরবার সিআইএসএফ 2.10 নাম্বারের জন্য কেটে গেছে। আগেরবারও কেটে গেছে, কত নম্বরে? 2.10 এর জন্য কেটে গেছে। কাটাপের থেকে 34 নাম্বার বেশি পেয়েছে, আর এবার কাটাপের থেকে 34 নম্বর বেশি, অর্থাৎ আগেরবার 2.10 তে বাতিল হয়ে গেছে, এইবার নাম্বারটা কাটাপের থেকেও 34 নম্বর বেশি ছিল। এই জন্যই এভাবেই সাফল্য আসে, ধীরে ধীরে পড়াশোনা করলে এবং সঠিকভাবে গাইডেন্স নিয়ে পড়লে সাফল্য আসবে, সেটাই বলছে এজাজুল। এবং তুমি যে এসএসসিতে তুমি জয়েন হলে কিভাবে, মানে প্রথম কোথা থেকে এলে বা এখন কিভাবে এলে? আমার কম্পিটিটিভ লাইনে জার্নিটা বলতে, আমি 2019-এ ফর্ম ফিল আপ করেছি, তখন আমি পড়াশোনার সাথে যুক্ত ছিলাম। তখন আমি জানতাম না যে পড়াশোনার জন্য যেটা পড়া হয় সেটা হচ্ছে ডিগ্রি বাড়ানোর জন্য পড়া, আর চাকরির জন্য যে আলাদাভাবে পড়তে হয় সেটা প্রথম কথা জানা ছিল না। তাই ব্যর্থর পর ব্যর্থতা আসছিল, শুধু ব্যর্থই হচ্ছিলাম। 2019-এর আমি অনেক পরীক্ষা দিই, তখন বুঝতামই না যে চাকরির জন্য আলাদা করে পড়তে হয়। তো 2021-এ গ্র্যাজুয়েশন শেষ হলো, তারপর কি করব না করব এসব ভাবনা চিন্তা আসছিল মনে। তারপরে পরীক্ষা দিচ্ছিলাম, তখন হচ্ছিল না, কিছুর জন্য আটকে যাচ্ছিলাম। তারপর ইউটিউবে পড়াশোনা শুরু করলাম। তারপরে এসডিএসসি স্যারের সাথে পরিচয় হলো, অনলাইন ফেসবুকে ইয়ার মাধ্যমে পরিচয় হলো, সোশ্যাল মিডিয়ায় পরিচয় হলো স্যারের সাথে। তো সেখান থেকে একটা ব্যাচ পারচেস করলাম প্রথমে, প্রাইম প্লাস। তারপর প্রাইম প্লাস ব্যাচটাকে স্যার প্রাইম প্লাসের যে কোর্সটা হচ্ছিলো সেটা আর কি পারচেস করলাম, সেই ব্যাচটা। তারপরে তো স্যারের ভিডিও দেখতেই থাকলাম। আর স্যার ম্যাথ তো প্রচুর ইমপ্রুভ হয়েছে। তখন বুঝতাম মানে একটা চাকরির প্রথম কথা পেতে গেলে ম্যাথটা আর জিআইটা, মানে ওখানে ফুল স্কোরটা তুলে দিতে হবে। জিকেটাও যে তুচ্ছ সেটা নয়, জিকেটাও করতে হবে, কিন্তু জিকেতে তো সবাই ফুল স্কোর করে আসতে পারে না। কিন্তু যতটুকু তুমি পারবে ম্যাথ জিআই পুরোটাই মানে পুরোটাই 100% অ্যাকুরেসি সেখানে রাখতে হবে। একটা চাকরি পেতে গেলে প্রথম কথা এটাই জরুরি যে ম্যাথ জিআই অ্যাকুরেসি যেন 100% থাকে, এটাই স্যার। জিডিতে স্কোর কত ছিল তোমার? জিডিতে স্কোর ছিল 129.41। তাহলে আগেরবার তুমি কত নম্বরের জন্য বাদ হয়ে গেছিলে? আগেরবার স্যার বাদ হয়ে গেছিল বলতে অঙ্ক সবই পারতাম, তখন মোটামুটি ভালোই পারতাম, কিন্তু স্পিড ছিল না এত যে একটা চাকরি পেতে গেলে যে একটা মানে অনেক তাড়াতাড়ি ম্যাথ করতে হয় সেরকম কিছু করতে পারতাম না। এখন তো ম্যাথ এরকম হয়ে গেছে স্যার, এত প্র্যাকটিস করেছি। আর মানে স্মার্ট অ্যাপ্রোচে যেরকম ম্যাথ আপনি শিখিয়েছেন, চোখে চোখে ম্যাথ কীভাবে করতে হয়, খাতা পেন না ঠেকে কীভাবে করতে হয়,
সেটা তো স্যার, তো অঙ্কে আগের বার যদি কিছু করে আসতাম তখন 7-8টা ম্যাথ করেছিলাম, নাহলে আগের বার জিডি বেরিয়ে গেছিল। কিন্তু অঙ্কের জন্য এখন তো জিডিটা এবার চলে গেছে। 20টায় 18টা ম্যাথ করেছি, তো দুটো সিলি মিস্টেক হয়েছে, নাহলে 20টাই হতো। 20টায় অ্যাটেম্প করেছিলাম, আচ্ছা আচ্ছা, তাড়াহুড়ো 1 ঘন্টার তো পরীক্ষা হবে। তার মধ্যে যতটা তৈরি করা যায়, তাই তো? তা তুমি তো পরীক্ষা দিতে খুশি তাহলে, তাই তো? হ্যাঁ স্যার, পরীক্ষা দিয়ে খুশি। আচ্ছা, তা তোমার তো আর সিআরপিএফ টেস্ট মানে অ্যাকুরেসি ম্যাথে 100% ছিল। সিআরপিএফ টেস্ট মানে ম্যাথে 100% অ্যাকুরেসি ছিল, তাই তো? তার মানে যে পরীক্ষা দিচ্ছ এখন আর কোনো সমস্যা হচ্ছে না? কেপিতে তো তখন তো আমার প্রাইম ক্লাস শেষ হয়ে গেছিল, প্রায় শেষের দিকে। হ্যাঁ। কেপি পরীক্ষা দিয়েছিলাম, কেপিতে 30টা, স্যার দুটো তো ম্যাথ ভুল ছিল, হ্যাঁ। তবুও অ্যাটেন্ড করে দিয়েছিলাম। হ্যাঁ। তো 27টা করেছিলাম 30টা। আচ্ছা আচ্ছা, বাহ বাহ। আবার আরপিএফ এসআই ওটাও ম্যাথ মানে যেখানেই দিই এখন ম্যাথ নিয়ে আর কোনো ম্যাথ নিয়ে কোনো সমস্যা নেই। আর একটা চাকরি পেতে গেলে ম্যাথ তো স্যার তাছাড়া তো সম্ভবই না, একদমই তাই। তা তোমার পরিবারও খুশি, তুমিও খুশি, তো এর পরিবার তো খুশি। মানে এরপরে তোমার কি লক্ষ্য কি এরপরে? এরপরে লক্ষ্য ডিপার্টমেন্টে যে পরীক্ষাগুলো হয় শুনেছি, আমি জানা নাই আমার, হ্যাঁ। তো সেখানে যদি পরীক্ষা দিয়ে উঁচু পোস্টে যেতে পারি তো ভালো হবে। আর না হলে এখানে আমি আপনাদের ব্যাচ পারচেস করে আবার এখানে WPSI এর জন্য প্রিপারেশন করবো, এটা টার্গেট আমার এখন। এবার ট্রেনিং পিরিয়ডে তো হবে না। তাহলে এবার তোমার মুখে একটু শুনবো তোমার উঠে আসার গল্প, যেই সময় অনেকেই হয়তো হাল ছেড়ে দিয়েছিল এবং অনেকেই তোমাকে হয়তো হাল ছাড়তে বাধ্য করেছিল, কিন্তু তুমি যে হাল ছাড়োনি, সেই উঠে আসার গল্পটা একদম সংক্ষেপে আমাদের জন্য। এক সময় তো মনে হয়েছিল যে ছাড়ি, আবার হলো, এরপর বড় হচ্ছে, ধরুন বাবা মায়ের বয়স হচ্ছে, তো যখন মানে এটা কম্পিটিটিভ লাইনের ওপর একটা মায়া চলে এসেছিল, যখন যেই কম্পিটিটিভ লাইনে খাটছে আর কি, তাদেরকে একটাই বলবো, তারাও নিজেরাও বুঝতে পারছে, যখন সে ফুল প্রিপেয়ার হয়ে যাবে, সব কিছু তার রেডি হয়ে যাবে, যখন সে ছাড়তে পারছে না, যে একটা মানে পরিস্থিতি এমন যে ছাড়তে হবে কিন্তু সে ছাড়তে পারছে না, যখন সেই মায়াটা চলে আসবে পড়াশোনার প্রতি, সে তখন বুঝতে পারছে, তখন ছাড়লে হবে না। আর এটাই বলছি যে যখন আমি ছাড়বো হয়েছিলাম, কিন্তু একটা মায়া চলে আসছে যে এত দূর এগিয়ে আবার ছেড়ে দেবো, তখন সে সাকসেসের দিকে যাচ্ছে। এটাই আর কি, মানে এটাই বার্তা আমার, যারা আপকামিং বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে? যখন স্যার একটাই কথা বলতেন, যখন তুমি পাস করবে, অনেকগুলোতে পাস করবে, কারণ আমি ফেল করছিলাম তো করছিলাম, কেপি পাস করলাম, ঠিক আছে? তো ফুড এসআই যদি লিগালভাবে হতো, তখন আমার 94 স্কোর আছে। ফুড এসআই মানে একটা ধরে রেখেছে, অ্যান্সার কিছু দেয়নি, তো ধরে রাখা আছে মোটামুটি 94 মতো হচ্ছে, কারণ ম্যাথ তো প্রায় সবই করেছি, জিকে কিছু ভুল হয়েছে, ওইরকম 90+ স্কোর আর কি ফুড এসআই আছে। তো আরপিএফ এসআই দিয়েছি, আরপিএফ এসআই হয়তো অল ইন্ডিয়া কারা অত আসবে না, ম্যাথও সব করেছি, মানে যখন পাস করতে লাগবে একভাবে পাস করতে লাগবে, কারণ আমি জিডি পাস করলাম, সিআরপিএফ পাস করলাম, যখন পাস করছি কেপিও পাস করলাম, আপকামিং যেগুলো আসতো সেগুলো পাস, ক্লার্কশিপ পিএসসি ক্লার্কশিপে ভালো এক্সাম হয়েছে, ওটাও পাস করবো। তো ছাড়লে হবে না, তখন যে ধরে থাকতে হবে, লেগে থাকতে হবে স্যার, এটাই জরুরি, লেগে থাকাটা সব থেকে জরুরি। লেগে থাকাটা একটু ইম্পর্টেন্ট, ছেড়ে তো সবাই দিতে পারে, তাই না? ছেড়ে দেওয়াটা কোনো ইম্পর্টেন্ট ইস্যু না, যখন তখন তুমি ছেড়ে দিতে পারো, কিন্তু লেগে থেকে ব্যর্থ স্যার, ব্যর্থর পর ব্যর্থ যখন হবে, অনেকগুলো ব্যর্থতা, অনেকগুলো সফলতার যতবার ব্যর্থ সফলতার স্বাদ রসে তত গুণ। ঠিক ঠিক ঠিক, যতবার ব্যর্থ, আমি যতবার 15বার ব্যর্থ হয়েছি, সফলতার স্বাদ মনে হচ্ছে 15 গুণ তার থেকেও বেশি। এটা কিন্তু একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, যে ব্যর্থতা না হলে সফলতার যে স্বাদ সেটাকে কিন্তু গ্রহণ করা যায় না, তাই না? তো আচ্ছা, ধরো এই যে তুমি যে পিরিয়ডের মধ্যে দিয়ে পড়াশোনা করছিলে, যে গ্রামের থেকে তুমি পড়ছো, অনলাইন বেস তুমি পড়াশোনা করছো, তো গ্রাম থেকে এরকম কোনো বন্ধু বান্ধবরা ছিল না যে এই সময় মনে হচ্ছে না অনলাইন পড়ে কোনো লাভ নেই, অফলাইন টাইম মনে হচ্ছে বেশি ভালো, বা কি দরকার অনলাইনের মতো জায়গায় থেকে আবার, তাই না? আমার একটা বন্ধু আছে, তো ওর বাড়িতে আপনার প্রাইম ক্লাসটা নিয়ে তো আছে, উনি ও আছে আতাবুল নাম, তো ও আমি আর ও অনলাইনে করতে আমাদের বাড়িতে গিয়ে, ঠিক আছে? ও হয়তো 2-4 নম্বরের জন্য আটকে আছে, আগামী দিনে ও সাকসেস পাবে আশা করছি, লেগে থাকলে। ও ব্যবসার সাথে জড়িত হয়েছে, কিন্তু এখন হাল ছাড়ে না। হাল যে না ছাড়বে তার তো সাকসেস আসবে, ক্যামেরার ও প্রান্তে আছে তিনি, কিন্তু অবশ্যই তারও সাকসেস আসবে, আমরা এটাই আশা করি। আমরা আরো একবার আসবো, ক্যামেরায় আবার ধরা পড়বে, আবার ক্যামেরায় ধরা পড়বে, তারপর এখন সে ক্যামেরার পেছনে, এরপরে সে ক্যামেরার ফ্রন্টে থাকবে, যেমন আগে অনেক সময় ইজাজুল পেছনে ছিল, কিন্তু এই মুহূর্তে ক্যামেরার সামনে, তাই তো? তো কবে তোমার চলে যাচ্ছ তুমি, কবে? আমার সিআরপিএফটা 21 তারিখে জয়েনিং আছে, টেস্টম্যানে পেয়েছি, আর সিআইএসএফটা 15 তারিখে জয়েনিং, 9 তারিখে আমি বেরিয়ে যাবো। 9 তারিখ তুমি তাহলে সিআইএসএফ জয়েন করছো 9 তারিখ, এটা তো তোমার একটা ড্রিম ছিল, তাই তো? এটা আমি ওর অনেকগুলো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমি দেখছিলাম, সিআইএসএফটা কিন্তু ওর একটা ড্রিম জব। তো যেই সময় তোমার কেপিতে মানে কেপি প্রিলি পাস করছো এবং মাঠ তুমি দৌড়াতে যাচ্ছ এবং মাঠে প্র্যাকটিসের সময় পাটা লিগামেন্টটা ছিঁড়ে গেল, সেই সময় কি মনে হয়েছিল তোমার, যে আর এবং আজকে দাঁড়িয়ে সেই অনুভূতিটা কি, মানে তোমার কি মনে হয় বলো? সেই সময় দাঁড়িয়ে স্যার তো একই কথা, যে আমি ভাবছিলাম যে আর এবার ছাড়তে হবে, আর হবে না, ও মনে হচ্ছিল ভাগ্যটাই খারাপ, তাই না? ভাগ্যটাই খারাপ, সবকিছু হলো, কেপি স্কোর ভালো ছিল, ফিলিংসে আবার মানে মেনের জন্য পুরো রেডি ছিলাম, তো এবার ছাড়তে হবে এরকম ভাবনা চিন্তা, কিন্তু ক্লাস কন্টিনিউ থাকতো মনে, ওই যে একটা ক্ষোভ ছিল যে হ্যাঁ করবো, ঠিক আছে, ছাড়বো না অত সহজে, একটা মায়া চলে এসেছিল, ঠিক আছে? যদি আমি তো ভেবেছিলাম আর ছুটতে কোনোদিন পারবো না, তো আমি দেখি অন্য কিছু তাহলে ট্রাই করি, পা ভালো হয়ে গেল, তো এটাই হয়ে গেল, না হলে তো আবার অন্য কিছু করতাম একদম। আমি এটা যদি আমার জিডি যদি না হতো, আমি যদি পায়ের জন্য যদি নাও পারতাম স্যার, পায়ের জন্য ধরুন ছুটতে পারলাম না জিডি, তারপরে সিআরপিএফ যদি ধরুন হলো না, তখন তো অন্য কিছু তো ট্রাই করতেই হতো, কিন্তু সেটাও হতো। এখন আমার স্যার আমি শুয়ে ফোনে ফর্ম ফিল আপ করেছি, এখন তো বিএসএফ হেড কনস্টেবলে ফর্ম ফিল আপ করা আছে,
ঠিক আছে। তো এখনো 2-4টা ফর্ম ফিল আপ করা আছে, সেগুলো তো আছেই, মানে কেপিডব্লিউপি কেপি আবার ফর্ম ফিল আপ ঘুরিয়ে করা আছে। মানে সেইগুলো ধরলে তো মানে একাধিক সিলেকশন আসবে। মানে এটা যে আমি যদি হেরে যে এটা যদি মানে ব্যর্থ হতাম, তা আমি আপাতত ট্রাই করতাম। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট কথা, যে 15 বার 16 বার 17 বার না, যতবারই হোক আমার যদি হেরে যাও যতদিন না হয় ততদিন পর্যন্ত উঠে দাঁড়িয়ে থাকতে হবে, তাই তো? আর যে পড়ার রুটিন স্যার, আমি তো একটা বন্ধু আমাকে বলেছিল, পড়ার ওরকম কম্পিটিটিভ লাইনে তুমি পড়ছো, পড়ার কোনো রুটিন হয় না। কারণ তুমি যখন ছোট, ঠিক আছে, যখন তুমি ছোট ছিলে তখন তোমার পড়ার রুটিন, স্কুলে পড়ার রুটিন, তুমি এখন বড় হয়েছে, তোমার বিভিন্ন কাজ আসবে, ঠিক আছে, তুমি যখন পড়বে তোমার সেটা রুটিন। একদম। ওই যে আমার কাজ করেও পড়াশোনা করতাম, আমি দিনের বেলা কাজ করতাম, আমি সারাদিন থাকতাম, সন্ধ্যাবেলায় খাতাপত্র সারা আবার রাত্রে পড়তে বসতাম। যে আমাদের আগে নির্দিষ্ট, যখন আমি কাজের সাথে যুক্ত হয় নাই তখন আমার নির্দিষ্ট রুটিন ছিল, কিন্তু যারা কাজ করে বলছে পড়াশোনা হয় না, সেটা ব্যাপার নয়, হয়, ঠিক আছে। তো ও তো সারাদিনই কাজ করতো, তারপরে তো সাকসেস, তাই না? একদম। ফাঁকা টাইমে পিডিএফ পড়ো, যখন কাজের মধ্যে তো একটু অবসর টাইম আছে তখন পিডিএফ পড়ো, রাতে এসে পড়ো। এর জন্য কোনো মানে পড়াশোনার জন্য কম্পিটিটিভ লাইনে পড়াশোনার কোনো রুটিন নয়, যখন পড়বে তখন তোমার সেটা রুটিন বানিয়ে নিতে, সেটাকেই রুটিন মানতে হবে, সেটাই তখন রুটিন, তাই তো? এবং সেই জায়গা থেকেই তোমার সাকসেস কথা বলছে। আবার জেনারেল ক্যাটাগরিতে আমি তো ভাবছিলাম জেনারেল কিভাবে সিআইএসএ ফার্স্ট চয়েস পাবো, সেটা ব্যাপার নয় স্যার, মেহনত করলে হয়। একদম 2.10 তে জেনারেলের জন্য কেটে গেলাম, নাহলে তো হয়ে যেত। কিন্তু সেখান থেকে 34 নম্বর বাড়িয়েছে এবার, তাই তো? এবার কিন্তু কাট অফের থেকে 34 নম্বর বেড়ে ওর একটা সুন্দর, এবং এটা কিন্তু কোনো আমাদের কি যেন বলে নকশাল ক্যাটাগরি কিংবা আমাদের বর্ডার ক্যাটাগরি নয়, একদম জেনারেল, ওটা জেনারেল ডিস্ট্রিক্ট, তাই তো? এবং ফার্স্ট হয় সিআইএস, এবং সবগুলোকেই একসাথেই মিলে গেছে। সুতরাং যে মেলানোর সে মেলাবেই, যে অজুহাত দেবে সে অজুহাতই দেবে, কিন্তু যে মেলানোর হবে সে একদিন না একদিন ঠিকই এই ডটগুলোকে মিলিয়ে দেবে, যেমন মিলিয়েছে এজাজুল। তো তোমার আগামী দিনে ছাত্রছাত্রীদের প্রতি একটা বার্তা তো আমরা পেলাম, ঠিক আছে? তো যারা ধরো এখনো শুরু করেনি, যারা ফোর্থ লাইনে আসতে চায়, তোমার তো একটা স্বপ্ন ছিল ফোর্থ লাইনে আসা সবসময়, তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে যারা ফোর্থ লাইনে আসতে চাইছে? ফোর্থ লাইনটা স্যার এরকম হচ্ছে যে প্রচুর আমি আমার শোনা কথা, আমি তো জয়েন করিনি, ঠিক আছে, দাদাদের মুখে শোনা যে এটা একটা খুব মানে ডিসিপ্লিনের সাথে থাকতে হয়। তো নিজেকেও সেইভাবে আগে থেকেই তৈরি করতে হবে, যে ওদের ডিসিপ্লিন না, নিজেকেও ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, কখন পড়বো কখন ছুটবো, কে কি বলছে, ঠিক আছে। আমি এমন দিন দুপুরে ছুটতাম যখন ফাঁকা থাকতাম, সন্ধ্যার দিকেও ছুটতাম, সকালেও ছুটতাম, যখন মন যেত, মানে দিনে একটা টাইম আমি ছুটতাম। হ্যাঁ, জল হচ্ছে ছুটতাম মাঝে মাঝে, অল্প জল বৃষ্টি হলে, যদি যাওয়া হলো না, ধরুন এক সপ্তাহ টানা বর্ষার সময়, ধরুন টানা এক সপ্তাহ বর্ষা হচ্ছে, অল্প জল পড়ছে, ঠিক আছে, সেই সময় মাঝে মাঝে ছুটতাম, যে এক সপ্তাহ আমার গ্যাপ দিয়েছে, মানে একটা জুনুন মনের মধ্যে ছিল, এতটা জিদ ছিল যে ঠিক আছে এক সপ্তাহ আমি বসে আছি, জল হচ্ছে কি আছে, অল্প জল আছে, রোড আছে, চলো ছুটে আছে। তার মধ্যে মানে কোনো অবস্থাতেই আমাদের কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না। শেষ বয়সে এসে পেলাম, আমি 2019 আর্মি ট্রাই করেছিলাম, তো সেই সময় আমার হয়নি দুর্ভাগ্যবশত, 26টা ছেলে ধরেছিলাম, আমি 32 মেম্বারে ছিলাম। তো আমি ভেবেছিলাম ডিফেন্সে, সেন্ট্রাল গভর্নমেন্টের ডিফেন্সে আমি সেন্ট্রাল ফোর্সে আমি শেষ বয়স অবধি চেষ্টা করবো, আর শেষ বয়সেই আমার হয়েছে। এটাই তো লাস্ট অ্যাটেম্প্ট ছিল, লাস্ট অ্যাটেম্প্ট ছিল জেনারেল, এটাই ছিল জেনারেল ক্যাটাগরিতে তার লাস্ট অ্যাটেম্প্ট, এবং সেই লাস্ট অ্যাটেম্প্টেই সে শেষ বিন্দুতেই একাধিক সাফল্য। এটাই হিসাব, এটাই অঙ্ক, এটাই বলছে এজাজুল, এবং বলছে তার সাথে সাথে গোটা বাংলা। ট্রেন্ডিং কোশ্চেন এই মুহূর্তে, যে টাকা ছাড়া কি সরকারি চাকরি হবে? টাকা ছাড়া কি চাকরি হয়? এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি হাতছানি কিসের? পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়ার, বাইরের জায়গায়, অন্তত এই যে গ্রামে এসে আমরা সেটা দেখতে পাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলছে এজাজুল। এবং তোমার কি এরকম কখনো মনে হয়েছিল যে টাকা ছাড়া চাকরি হবে না, গ্রামের লোক বা বন্ধু বান্ধব বা যেই হোক? টাকা ছাড়াও চাকরি হয় স্যার, যোগ্যতা থাকে। একদম একদম, আর ঠিকঠাক জায়গা থেকে প্রিপারেশন নিলে। এটা যে ভিডিও হচ্ছে ক্যামেরার সামনে বলে নয় স্যার, আমি যদি এসডিএসসি ম্যাথ না করতাম হয়তো আমি ফার্স্ট চয়েস পেতাম না, হয়তো কাট অফ ক্লিয়ার করতাম, ফার্স্ট চয়েস পেতাম না স্যার। ম্যাথ পারবে সবাই, স্মার্ট অ্যাপ হচ্ছে কম টাইমের মধ্যে ম্যাথটাকে নামিয়ে আসাটা জরুরি স্যার। আপনি যেটা বলতেন ভিডিওর মাধ্যমে, সিরিয়াস একবারে, এটা ক্যামেরা অন ক্যামেরায় বলছি না, যে এসডিএসসি ম্যাথ, ঠিক আছে, প্রচুর ভাইটা, প্রচুর মানে কি বলবো, প্রচুর সাহায্য করেছে এসডিএসসি ম্যাথ। আমি তো ম্যাথের জন্যই বলছি স্যার, যদি কেউ ম্যাথে দুর্বল হও, ঠিক আছে, তো এসডিএসসি ব্যাচ পারচেস করো, ম্যাথ একদম তোমার সব কিছু ক্লিয়ার, ডাউট ক্লিয়ার করে দেবে। আর যে কম সময়ে কীভাবে ম্যাথ করতে হয় সেটা দেখিয়ে দেবে স্যার। আর টাকা ছাড়া চাকরি হয় স্যার, যেটা বললাম, যোগ্যতা থাকলে স্যার টাকা ছাড়াও চাকরি হয়, ঠিক আছে। তুমি তো একটা উদাহরণ, তাই তো? হ্যাঁ। আর কে কি বললো, কে বলছে যে চলে যাও, ছেড়ে দে, তোমার বয়স যখন বলবে ছেড়ে দাও, যখন তুমি একটা চাকরির বয়স শেষ সীমা অতিক্রম করেছো, তখন তোমার বয়স যখন বলবে ছেড়ে দাও, তখন ছেড়ে দাও। তার আগে কে বলছে ছেড়ে দাও, কে বলছে এখানে চলো ওখানে চলো, তাদের কথা পাত্তা দেওয়া যাবে না স্যার। একদমই তাই। তার মানে ও যেটা বলছে সেটা হচ্ছে যে টাকা ছাড়াও আজকের দিনে দাঁড়িয়ে সরকারি চাকরি হয়। শুধু ও না, অনেকেই যারা এসডিএসসি থেকে পড়ছে তারা কেউই টাকা দেয় না চাকরি পেতে গেলে, এটা সবচেয়ে বড় সমস্যা। তো তুমি ধরো 8 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে তুমি কিসের জন্য সেই টাকা দিয়ে চাকরি করতে যাবে, যেখানে টাকা ছাড়াই যদি একটু পরিশ্রম করতে পারো, যদি সময় দিতে পারো, তাহলেই তোমার যদি সরকারি চাকরির খাম আসে, তাহলে কেন, কি কারণে, কি হিসাবে তুমি টাকা দিয়ে তোমার অমূল্য সময়টা নষ্ট করবে? স্যার কে কি বলছে, ঠিক আছে, এটা জরুরি নয়, তুমি কি বলছো মনে, একদম, যে আমি পারবো কি পারবো না, আমার লেগে থাকা উচিত কি উচিত নয়, তুমি নিজেই বুঝতে পারবে, ওটাই স্যার জরুরি স্যার।
কে কি বলছে এদিকে মাথা লাগালে কিন্তু হবে না, একদমই তাই। যে ও তোমাকে অনেক লোক অনেক কথা বলবে, না বাবু ছেড়ে দাও, এই ও চাকরি পাচ্ছে না, তুমি ও একটা ভালো ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না, তুই কি করে চাকরি পাবি। তোমার মাধ্যমিকে কত স্কোর ছিল ম্যাথে? মাধ্যমিকে স্যার 39। আর ওভারঅল? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, কমই ছিল। আরে না সেটা ঠিক আছে, ওভারঅল ম্যাথটা আমি বলে দিচ্ছি, ওভারঅল ছিল আপনাকে বললাম। আচ্ছা 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 56% যদি ছিলাম। ঠিক আছে ঠিক আছে। তো দেখো সমস্যাটা কিসের জন্য, মাধ্যমিকে 56, উচ্চ মাধ্যমিকে 69, গ্রাজুয়েশনে 76, আর জিটিতে 80 পয়েন্ট কত হচ্ছে। আচ্ছা তার মানে একটার পর 80 যত দিন যাচ্ছে তত কিন্তু ধীরে 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 উন্নতি করে যাচ্ছে, এটাই হওয়া প্রয়োজন। দেখো তুমি ছোটবেলায় কি স্কোর করেছো না করেছো এটা ইম্পর্টেন্ট নয়, শেষ বিন্দুতে দাঁড়িয়ে তুমি কি করেছো, শেষ মাঠে তুমি খেলা দেখাতে পেরেছো কি পারোনি, এটা একটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি তোমার মধ্যে সেই চাহিদা থাকে আমাদের অবশ্যই পারবে। 100 আমাদের মাধ্যমিক যেটা বলছেন যে মাধ্যমিকে কত পেয়েছে, আমাদের স্কুলে 2016 ব্যাচে, ঠিক আছে, 120 জন ছিল, মনে হয় 80 জন মতো মাধ্যমিক দিয়েছিল। তো 80 জনের মধ্যে আমি একমাত্র যে প্রথম সরকারি চাকরি পেলাম। এই প্রথম সরকারি চাকরি 2016 মাধ্যমিক ব্যাচে আমাদের স্কুলে আমি প্রথম যে সরকারি চাকরি পেলাম 2016 মাধ্যমিক। আমার আগে যে ফার্স্ট হয়েছে, হয়তো এই ভিডিও দেখে তাদের মনে হবে যে এ চাকরি পেয়েছে, এ আমার থেকে কম নাম্বার পেতো। আবার কেউ মনে হবে যে এ চাকরি পেয়েছে, ঠিক আছে, এ আমার থেকে বেশি নাম্বার পেতো। যে আমি যার থেকে বেশি নাম্বার পেতাম সে হয়তো ভাববে যে হ্যাঁ এই চাকরি আমার থেকে বেশি নাম্বার পেতো মানে চাকরি পেয়েছে, ঠিক আছে। আর আমি যার থেকে কম পেতাম সে হয়তো ভাববে যে এ কি করে চাকরি পেলো, কিন্তু সে এই জায়গায় পৌঁছায় না যে কি করে চাকরি পেতে হয়, হয়তো সে এখনো জানে না, সে ডিগ্রি করেই যাচ্ছে। ডিগ্রিটা ইম্পর্টেন্ট স্যার, ডিগ্রিটা ইম্পর্টেন্ট নয় সেটা নয়, কিন্তু চাকরির জন্য আলাদা পড়া আর ডিগ্রির জন্য আলাদা পড়া। একদম একদম। আপনি মাধ্যমিক দিলেন একটা ডিগ্রি হলো, উচ্চ মাধ্যমিক দিলেন একটা ডিগ্রি হলো। আমার এটা বুঝতেই তো, এটা গ্রাম বাংলা এটাই সমস্যা স্যার, এটা বুঝতেই একটা গ্রামের ছেলের 21 বছর লেগে গেছে। গ্রাজুয়েশন শেষ করার পর বুঝতে পারছি চাকরির জন্য আলাদা পড়তে হয়, আর আমি এদিকে 2019 থেকে পরীক্ষা দিয়েই যাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, মানে ও বলতে চাইছে এটা হচ্ছে একের পর এক পরীক্ষা দিচ্ছে, কিন্তু এটাও বুঝতে পারছে না যে কিভাবে পড়তে হবে, কি করলে ওর আলটিমেটলি সরকারি চাকরিটা পাবে, তাই তো? এটাই তো মেন সমস্যা, এটাই এখানে সমস্যা বেশি, এটা একটা বেশি সমস্যা, এটা একদমই তাই। তো এখন হয়তো সবাই জেনেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এই করতে হচ্ছে ওই করতে হচ্ছে, এখন তো সোশ্যাল মিডিয়ার মারফতে এটা অনেকটাই জানা গেছে, কিন্তু আগে তো সেই অপশনটাও ছিল না। তো অনলাইনটা এখন অনেক বেশি ব্যাপ্ত, সেখান থেকে হয়তো অনেকটা বেশি জানা যাচ্ছে, তাই তো? তো তোমাদের জমি কোথায়? এখানে এইদিকে তো জমি আছে, তাই তো? ওদের জমিটাও এখানে রয়েছে, তো তুমি কি জমিতে আসতে? স্যার আসতাম, জমিতে আসতাম না তা নয়, কিন্তু কম, তাই তো? কম আসতাম। মূলত তোমার বাবাই পুরোটা দেখাশোনা করতে হয়। তোমাদের পরিবারে কে কে আছে তোমাদের পরিবারে? আমার দুটো দিদি একটা বোন, আমরা 4 ভাই বোন। আচ্ছা, আর বাবা মা, এই 6 জন, তাই তো? হ্যাঁ বলো, কি বলছিলে জানো? আসতাম যখন দেখতাম যে মানে ওই যে বললাম যে রুটিন হয় না কোনো, যখন পড়তে পড়তে ইয়ে গেল তখন বাবার দেখি কষ্ট হচ্ছে, কাজের চাপ আছে, তখন আসতাম, মাঠে আসতাম। সবকিছু স্যার গ্রামের পরিবেশে সবকিছু মানিয়ে নিতে হবে, গ্রামের পরিবেশে সবকিছু মানিয়ে নিতে হবে। খুব সুন্দর ওদের যে গ্রামটা, গ্রামের যখন এন্ট্রি পয়েন্টে আমরা ঢুকছিলাম অসাধারণ, ঠিক আছে, যার ভিউটা জাস্ট অসাধারণ, ঠিক আছে, দারুণ একটি গ্রাম, এবং সেই গ্রাম থেকেই একাধিক সাকসেস। কাজের জন্য পড়া হচ্ছে না, কাজ ওটা একটা অজুহাত স্যার, আর কিছুই নয়। একদম, কাজের জন্য পড়া হচ্ছে না তো সত্যিই অজুহাত, এটা একটা অজুহাত। আমি যে তারপরে বলছি যে আমি 1 বছর কাজ করছি, ঠিক আছে, 1 বছর কাজ করছি, ওই তো ইলেকট্রিক কাজ করছিলাম, তো রাতে এসে পড়াশোনা করতাম, তাই তো আমি আরপিএফ এসআই দিতে গেছি, ক্লাসিক দিতে গেছি, পরীক্ষা আমার ভালো হয়েছে। হয়তো আরপিএফ এসআই অল ইন্ডিয়া কাট আপ লাগবে, আমি জানি না ঠিক ব্যাপারটা, তো আরপিএফ এসআই হয়তো ক্লিয়ার হবে না, কিন্তু আমি ক্লাসিক পাস করবো। তো ওই তো কাজের মাধ্যমে সারাদিন কাজ করতাম, আমার রাতে এসে 2-1 ঘন্টা করে রিভিশন করতাম, ওটাই জরুরি। একদমই তাই। অর্থাৎ যদি তুমি ঠিকঠাক করে পড়াশোনা করো এবং সময় ধরে পড়াশোনা করো, তাহলে একদিন না একদিন একাধিক সাকসেস, এক নয় একাধিক একসাথে সাকসেসের হাতে ধরা। আর এরকম গল্প হয়তো আমি শোনাতে পারতাম না যদি আবার ব্যর্থ হতাম, এখনো যদি ব্যর্থই আমার ইতিহাস যদি ব্যর্থ এখনো অব্দি থেকে থাকতো, তাহলে আমি এরকম গল্প তো শোনাতে পারতাম না। এরকম অনেক স্টুডেন্ট আছে কম্পিটিটিভ লাইনে যে পড়াশোনা করছে এখনো সাকসেস পায় নাই, তার মনে অনেক কথা আছে সে বলতে পারছে না। একদম। আর আমাকে যারা বলতো যে এই কর তাই কর, ঠিক আছে, এই করবি তাই করবি, হবে না, ঝাড়ু মারবি, হ্যান ত্যান, মাঠে যাবি, কোথাও গেলাম ছোট করা, যে একবার ছুটে আসগা, ছুটতাম বলে দেখতে, একবার ছুটে আসগা, তারপর আসবি এখানে, এরকম উল্টো পাল্টা। আমি কিন্তু তাদেরকে স্যার জবাব দিয়েছি, আমি যদি আজকেও তাদেরকে যদি না জবাব দিচ্ছি, আরো একটা ছেলেকে অ্যাটাক করবে, আরো একটা ছেলের জীবন নষ্ট করবে না, মানে হ্যাঁ বুঝতে পেরেছি আমি, এখনো 4-5টা ছেলেকে অ্যাটাক করবে। এরপর আমি তাদের সাথে যোগাযোগটা রেখেছিলাম, ঠিক আছে, এখন আর যোগাযোগ নেই, তখন অব্দি যোগাযোগ ছিল, যতক্ষণ আমি সাকসেস পাইনি তখন অব্দি আমার যোগাযোগ ছিল তাদের সাথে, যতক্ষণ আমার চাকরির খাম আসেনি ততক্ষণ অব্দি তাদের সাথে যোগাযোগ ছিল। এরপর আমি তাকে বলে তুলে নিয়েছি, নাহলে আমি কোনোদিন বলতে পারবো না। তুমি বললার তোমার সুযোগ আসবে, যারা বলছে বলতে দাও, যা তোমার বলার সুযোগ অবশ্যই আসবে, তুমি যদি ঠিকঠাকভাবে সৎভাবে প্রিপারেশন করো, ঠিক আছে, একভাবে লেগে থাকো, তোমার বলার সুযোগ আসবে। যে ভাইরা কম্পিটিটিভ পড়ছো, ঠিক আছে, তোমাদের একটাই বার্তা দিচ্ছি, তোমাদের বলার সুযোগ অবশ্যই আসবে। যে বলছে তাদেরকে এখন বলতে দাও, তোমার বলার সুযোগ আসবে, তুমি বলে দেবে, তখন কিন্তু তোমাকে বলতে হবে, তখনও চুপ থাকলে হবে না, তুমি কিন্তু বলতে হবে। তোমাকে কিন্তু তুমি কি করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি চাইবো সেদিন তুমি যেদিন সফল হবে সেদিন তাদেরকে বলো, নাহলে তারা কোনোদিন শিক্ষা পাবে না। আজ আমি তাদেরকে সবাইকে বলে দিচ্ছি, আজ আমি মন থেকে প্রচুর খুশি, কারণ আমি কাউকে আমাকে যারা বলেছে আমি তাদেরকে সেই
যেরকম একটা কোশ্চেনকে মার্ক করা হয় পরীক্ষার মার্ক অ্যাজ রিভিউ, আমি ঠিক আছে তোদেরকে আমি দেখছি। এই মানসিকতা থাকা প্রয়োজন আছে, এই মানসিকতাটাই সাকসেস এনে দেবে। সাকসেস আসলে আনে শুধুমাত্র পড়াশোনা না, সাকসেস এনে মানসিকতা, সাকসেসের একটা মানসিকতা থাকা প্রয়োজন, তাই না? শুধুমাত্র পাতার পর পাতা পড়াশোনা করলেই সাকসেস আসবে না, তোমার সেই মেন্টালিটি থাকার প্রয়োজন, সেই বজ্র কঠিন মেন্টালিটি থাকা প্রয়োজন, যেটাতে আলটিমেটলি সাকসেস আসবে। সুতরাং লোকে তোমাকে হাজারভাবে গালমন্দ করতে পারে, তোমার উপর ভরসা হারিয়ে ফেলতে পারে, তোমাকে হেও করতে পারে, তোমাকে ছোট করতে পারে, শেষ পর্যন্ত আসবে যখন একটা নির্দিষ্ট বয়সের পর পড়বে না, তখন পাড়ার লোক নয় নিজের বাবা মাও হতাশ হবে যে ছেলে কি করছে। এটা মানে সব বাড়ির যে ছেলে এখন কি করছে, কিন্তু তুমি বুঝতে পারছো আমি কি করছি, তোমার বাবাকে একটু বোঝাও, ঠিক আছে? তোমার বাবাকে একটু ফ্যামিলিকেও বোঝাতে হবে যে আমি এই করছি, হলে হবে, ঠিক আছে? যখন একটু কাজও করতে হবে, আমি যে বললাম যে কাজটাকে অজুহাত দেখালে হবে না, কাজটাকেও করতে হবে। যখন তুমি একটা বয়সের মধ্যে চলে আসবে তখন কাজটাও করতে হবে, কাজটাকে একটা অজুহাত দিলে হবে না স্যার। একদমই, কাজ কিন্তু কখনোই অজুহাত হতে পারে না, একদমই সেই কথাই বলছি ইজাজুল। তো আজকে ইজাজুলের সাথে কথা বলে মানে খুবই ভালো লাগলো, শুনলাম তার উঠে আসার কাহিনী এবং তার হার না মানা লড়াইয়ের কাহিনী। আগামী সময়ে ইজাজুল চলে যাচ্ছে 15 তারিখ, আর রাজস্থানে চলে যাচ্ছে, তার জন্য অসংখ্য শুভকামনা রইল আমাদের তরফ থেকে। এবং আজকে ইজাজুলদের বাড়িতে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, সেটা তো অবশ্যই তোমরা দেখতে পারবে অন্য একটা ব্লগে, কিন্তু সেটা প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। তো পেট প্রচণ্ড জাম এই মুহূর্তে এবং অসাধারণ সাকসেস, আমরাও গর্বিত, এসজিএসসি গর্বিত এবং গোটা পরিবার গর্বিত ওর জন্য, এবং ওর জন্য গোটা বাংলাও গর্বিত। এবং আশা করি ও আগামী দিনে শুধুমাত্র এই পোস্ট নয়, আরও অনেক বড় পোস্টে আমরা ইজাজুলকে আগামী দিন দেখতে পাবো। তো দেখা হবে সরাসরি আগামী সময়, আগামী দিন, আগামী সাকসেসের সাথে। এবং 2025 সকলের ভালো কাটুক, হ্যাপি নিউ ইয়ার, এবং প্রত্যেকে খুব ভালো কাটুক। এবং ইজাজুলের শেষ কথা দিয়ে আমরা শেষ করব, কি বার্তা দিতে চাইছো আমাদের সবার জন্য? স্যার বার্তা বিশেষ করে যারা স্যার আপনারা ধরুন পড়াচ্ছেন, যারা পড়ছে, আগামী যারা মানে সফলতার আশায় যারা বসে আছে, ঠিক আছে? তুমি হাবিজাবি না পড়ে, ঠিক আছে, একটা নির্দিষ্ট কিছু পড়ো, বারবার রিভিশন করো। সবাই বলেছে, আমি নয় এটা, যারা আমি সাকসেস পেয়েছি বলে বলছি না, যারা পড়ছে, যারা বিভিন্ন প্ল্যাটফর্মে পড়ায়, ঠিক আছে, যারা বিভিন্ন প্ল্যাটফর্মে পড়ান, তারাও বলে থাকেন যে একটা নির্দিষ্ট কিছু পড়ো, বারবার রিভিশন করো, ঠিক আছে? হাবিজাবি আপনি যেটা বলতেন, হাবিজাবি পড়ে লাভ নেই, ঠিক আছে? আর ম্যাথ করো, জিআই করো, স্মার্ট অ্যাপ্রোচে করো। এখন ম্যাথ জিআই মোটামুটি সবাই করবে, কিন্তু স্মার্ট অ্যাপ্রোচে করো, যেভাবে স্যার করান, ঠিক আছে? আমি এটা ভিডিওর মাধ্যমে স্যারের জন্য মানে যেখান থেকে করছো দেখো যে আমার তাড়াতাড়ি হচ্ছে নাকি, ঠিক আছে? তুমি যদি সেখানে সেই জিনিসটা না পাও, আমাদের এই কোচিং সেন্টার আছে, ঠিক আছে? আমাদের কোচিং সেন্টার আছে এসজিএসসি, আমি যেখানে প্রিপারেশন করতাম সেখানে তুমি ভর্তি হও। আমি বলছি না তুমি এখানেই ভর্তি হও, তুমি যেখানে করছো দেখো তোমার ঠিকঠাক টাইমে আসছে নাকি, তুমি সেই অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে পারছো নাকি, না হলে তো স্যার আছেনি, যোগাযোগ করতে পারেন এসজিএসসি। বেশ, তো আজকের ভিডিওকে একটাই বার্তা দিচ্ছি যে আপনি অনলাইন প্ল্যাটফর্মটা আরো বড় করুন। একদম অনলাইন নিয়ে আমাদের স্পেশাল চিন্তা ভাবনা রয়েছে, আগামীকাল রয়েছে এই নিয়ে মিটিং, এবং তারপরে 5 তারিখের পর আমরা তোমরা জানো যে লাস্ট 1 সপ্তাহ ধরে ইনস্টিটিউট ছুটি রাখা হয়েছে, একটা চেঞ্জের মধ্যে দিয়ে, রিস্টার্টের মধ্যে দিয়ে আসছি, এবং অনলাইনে এমন কিছু ব্যাচ আমরা নিয়ে আসতে চলেছি টার্গেট ওরিয়েন্টেড, যেখানে শিওর সাকসেস যেখানে কথা বলবে নতুনভাবে আরো অনেক সাকসেসের সাথে। অনলাইন থাকলে তো অফলাইন যাওয়ার আমার তো মনে বলে কোনো যুক্তি নেই, তুমি যাচ্ছ আসছো, টাইম একটা নষ্ট হচ্ছে। বাড়িতে থাকলে তুমি যে বলছো কাজের অজুহাত, কাজ করছো, ঠিক আছে, তুমি রাতে এসে ভিডিও দেখো, রিলস না স্ক্রল করে তুমি ভিডিও দেখো, একদম ঠিক আছে? অনলাইন ক্লাস করো, ম্যাথ করো, তুমি যেটা বুঝতে পারছো না বারবার স্কিপ করো, ঠিক আছে? এগিয়ে পিছিয়ে দেখো, তোমার তো সব থেকে ওটাই বেনিফিট। ওর থেকে আর কি হতে পারে? তুমি একটা জিনিস বুঝতে পারছো না, তুমি ব্যাক করে দেখো, তোমার সেই ইচ্ছাটুকু যদি থাকে স্যার হবে স্যার, হয় না বলে কিছু হয় না। একদমই তাহলে সুতরাং হবেই, না বলে কোনো ওয়ার্ড নেই, সবটাই হ্যাঁ, সবটাই সাকসেস। দেখা হবে আগামী দিন, আগামী কোনো সাকসেসের সাথে।